নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার এবং রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার যে প্রচেষ্টা চালাচ্ছে সমস্ত দিক দিয়ে, এটা দলগতভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং তাদের তৃণমূল পর্যায়ে সব জায়গা থেকেই তারা ভীষণভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগকে তারা এখানে প্রতিষ্ঠিত করবে। এখন প্রশ্ন উঠছে যে কেন যে বিএনপি আওয়ামী লীগের হাতে এত নির্যাতিত হয়েছে, এত মার খেয়েছে, এত আহত হয়েছে, এত পঙ্গুত্ব বরণ করেছে, এত জেল জুলুম হুলিয়া, এর পরেও বিএনপি হঠাৎ করে কি হলো তাদের যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার এবং দেশে ফিরিয়ে আনার, রাজনীতিতে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে? এই বিষয়ে আমাদের কাছে একটি গোপন খবর এসেছে, যে খবরটি খুবই হতাশাজনক এবং উদ্বেগজনক। খবরে জানানো হয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছেন এটি হচ্ছে জামাত ইসলামের মতো বিরোধী দল এই দেশে থাকার কারণে বিএনপি চরম অস্তিত্ব সংকটে পড়েছে, চরম ইমেজ সংকটে পড়েছে। তাদের ইমেজ ক্রমান্বয়ে ডাউনফল হচ্ছে। জামাতের ইমেজ ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী আর বিএনপির ইমেজ ক্রমান্বয়ে ডাউনফল। এখন এইটা কি কারণে? এর কারণ হচ্ছে, আপনারা জানেন বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দলই দলগতভাবেই এরা চরম দুর্নীতিগ্রস্ত দল। দুটি দলই দুর্নীতিগ্রস্ত দল, চাঁদাবাজি দল। দলগতভাবেই এরা এই বিষয়টা লালন করে। তারা চাঁদাবাজকে প্রশ্রয় দেয়, তারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়। কারণ যেহেতু এই দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে, এই দেশের সরকারি প্রতিটা কর্মকর্তা কর্মচারী ভীষণভাবে মারাত্মকভাবে করাপ্টেড। বাংলাদেশে সরকারি চাকরি করে এবং সেখানে সুযোগ আছে ঘুষ খাওয়ার বা দুর্নীতি করার, এরকম একটি ব্যক্তি, ব্যতিক্রম কিন্তু কোনো উদাহরণে আসে না। এজন্য ব্যতিক্রমটা বাদ রাখেন, এক দুইজন হাতে গোনা এই থাকতে পারে, এছাড়া বাকি সবাই আপাদমস্তক দুর্নীতিবাজ, আপাদমস্তক করাপ্টেড। আর এই দুটি দলের নেতাকর্মী যারা আছে এরা অধিকাংশই দুর্নীতির সাথে জড়িত এবং চাঁদাবাজির সাথে জড়িত। অপরদিকে জামাত ইসলামের টপ টু বটম এরা দুর্নীতি তো দূরের কথা, চাঁদাবাজিরও ধার ধারে না। তার বাস্তব প্রমাণ আপনারা কিন্তু দেখছেন। এই যখন অবস্থা, অর্থাৎ একটি দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, সেই দলের চাঁদাবাজিতে যখন চারিদিকে অতিষ্ঠ জনগণ, মানুষের নাভিশ্বাস উঠে গেছে, চারিদিকে চাঁদা দিচ্ছে না, এই চাঁদা দেবে না, এর প্রতিবাদ করতে গিয়ে অনেকে তাদের জীবন হারাচ্ছে, বিভিন্ন জায়গায় হামলার সম্মুখীন হচ্ছে। আর বিএনপির যে সমস্ত চাঁদাবাজ কর্মী সমর্থকেরা রয়েছে তারা এই চাঁদা পেতে যেখানেই বাধাগ্রস্ত হচ্ছে সেখানেই হামলা চালাচ্ছে। অপরদিকে জামাত ইসলামের এমপি থেকে শুরু করে সমস্ত নেতাকর্মীরা যেখানে যেখানে তারা নির্বাচনে জয়ী হয়েছে সেই সমস্ত এলাকায় তাদের কনস্টিটিউশনাল এরিয়ায় গিয়ে তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে এখানে কেউ চাঁদাবাজি করতে পারবে না। এমনকি এনসিপি থেকে যে 6 জন বিজয়ী হয়েছে তারাও একই, অর্থাৎ পুরাই জামাত ইসলামের নেতৃত্বে যে 11 দলীয় জোট, এই জোটের প্রত্যেকটি ক্যান্ডিডেট নেতাকর্মী এরা দুর্নীতি থেকে সম্পূর্ণ মুক্ত, চাঁদাবাজি থেকে সম্পূর্ণ মুক্ত। তারা তাদের স্ব স্ব এলাকায় মানুষের কাছে এই খবর পৌঁছে দিচ্ছে, জনগণকে সাথে করে নিয়ে যখন এই খবরগুলো বলছে এবং জনমত সংগঠিত করছে যে তোমরা খবরদার চাঁদা দিবা না, চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই, তখন বিএনপির কি অবস্থা এবার চিন্তা করুন তো। একটি দল চাঁদাবাজের বিপক্ষে দাঁড়িয়েছে আর বিএনপি হাজার প্রচেষ্টা করেও তাদের দলীয় নেতাকর্মীদেরকে থামাতে পারছে না, কারণ তারা তো এই কাজ করার জন্যই এসেছে। তাহলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে চিন্তা করতে পেরেছেন? মানুষ কোন দিকে তাদের কেবলাটাকে ঘুরিয়ে নিবে? এরকম যদি আর 1-2 বছর চলতে থাকে তাহলে কি অবস্থা হবে? কি অবস্থা হবে তার একটা উদাহরণ দেখেন। এই যে ট্রাক ড্রাইভার, দেখুন তিনি কি বলে, একটু শুনুন। আসসালামু আলাইকুম। 64 জেলার নির্যাতিত ড্রাইভার ভাইরা কি খবর? আশা করি যে সবাই ভালো আছেন। ঠিক আছে, চাঁদা চাঁদা চাঁদা, এই যে চাঁদার হার, ঠিক আছে, 50 টাকা, আগে ছিল 30 টাকা, এখন করলো 50 টাকা। এই যে আরেকটা, আগে ছিল 10 টাকা, এখন হলো 30 টাকা। ঠিক আছে, মৌলভীবাজার পৌরসভা। এই যে আরেকটা, আগে ছিল 20 টাকা, এখন হলো 50 টাকা, মাধবদী পৌরসভা। ঠিক আছে, চান্দা বলে না কিন্তু এটাকে বলে সমঝোতা। ঠিক আছে, সমঝোতায় যদি কেউ দিয়ে দেয় তাহলে কি এটাকে চান্দা বলা হয়? আপনারাই বলেন, এটা কিন্তু চান্দা না, এটা আমরা আপোষে দেই। কারণ রাস্তার মধ্যে লাঠি লয়ে খারিব, আপোষে টাকা দাও, নাইলে তোমাদের গাড়ি গ্লাস ভাঙা লাইব। ঠিক আছে, সবাই আপোষে টাকা দিবা, কোনো চাঁদা না, সমঝোতা। ঠিক আছে, সবাই সমঝোতার মাঝে টাকা দিবা, কোনো চাঁদার মাঝে না। ঠিক আছে, 64 জেলার নির্যাতিত ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমরা চাই সারা বাংলাদেশে যেন রাস্তার মধ্যে চাঁদা বন্ধ হইয়া যায়। ঠিক আছে, আর নাইলে আমরা গাড়ি বন্ধ করে দিব। 64 জেলার ড্রাইভার ভাইরা আমরা মিললে একখানো মিললে গাড়ি বন্ধ করে দিব, সারা বাংলাদেশ অচল করে দিব আমরা। ঠিক আছে,
কিন্তু মাগার কোনো চাঁদা দিতে রাজি না। বহুত চাঁদা দিছি, ঠিক আছে, আরো যদি চাঁদা দিতে হয় আমরা গাড়ি চালানি বন্ধ করে দেবো, ঠিক আছে। সাধারণ দেখেন 3টা স্লিপ এনে 130 টাকা, ঠিক আছে, 130 টাকা, এরকম দৈনিক 400-500 টাকা 1000 টাকা এমন ড্রাইভার আছে দিতে হয় সারা বাংলাদেশে চান্দা, ঠিক আছে। আমরা চান্দা দিয়ে গাড়ি চালাইতে রাজি না, বহুত চান্দা দিছি। শুনেছেন তো ট্রাক ড্রাইভারের কথা, তারা 64 জেলায় এইভাবে গণপ্রতিরোধ গড়ে তুলতে যাচ্ছে। তারা কোনরূপ স্পেস দিতে চাচ্ছে না চাঁদাবাজদের। শুধু তাই নয়, সামাজিকভাবেও এটার ব্যাপক একটা ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল এই তেজগাঁও কলেজের ছাত্রদল যখন চাঁদাবাজি করতে যায়, তেজগাঁও কলেজের আশেপাশে স্থানীয় বাসিন্দা যারা আশেপাশের ছোট ছোট টং দোকানদারদের কাছ থেকে তারা চাঁদাবাজি করতে যায়। এই চাঁদাবাজি করতে গেলে স্থানীয় জনতা, তারা যারা খেটে খাওয়া মানুষ, এরা তাদেরকে প্রতিহত করে, বাধা দেয় যে না, চাঁদা দিব না। এই যে তারা অস্বীকৃতি জানায়, এই অস্বীকৃতি জানানোর কারণে ছাত্রদল গিয়ে স্থানীয় একটি ছেলের, এই যে ছেলেটা দেখুন, এই ছেলেটার উপরে হামলা করে তার চোখ পর্যন্ত উপড়িয়ে ফেলেছে। পরবর্তীতে ওই তেজগাঁও এলাকার, ফার্মগেট এলাকার স্থানীয় জনতা এই যে দেখুন মিছিল করেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। এতে করে কি হচ্ছে? এতে করে বিএনপি চরম ইমেজ সংকটে পড়ে যাচ্ছে, যার কারণে এখন যে গোপন তথ্যটা বের হয়ে এসেছে, বিএনপির অনেক নেতাকর্মী এখন কেন্দ্রে তাদের দলীয় প্রধানদের কাছে এই বার্তা পাঠাচ্ছে এবং তারা প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগকে অতি দ্রুত ফিরিয়ে আনা হোক। আওয়ামী লীগ ফিরিয়ে না আনলে আমরা এদেশে আর রাজনীতি করতে পারবো না। যেহেতু আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ, আমরা প্রয়োজনে 5 বছর করে ভাগ করে খাবো। কিন্তু জামাত ইসলাম এখানে যা করছে, এইটা যদি টিকে থাকে এবং জামাত ইসলাম যদি একবার ক্ষমতায় আসতে পারে, তাহলে আমাদের এই যে রুটি রুজি চাঁদার মাধ্যমে সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং এই দলকে যে করেই হোক বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করতে হবে, এদেরকে এখান থেকে রিমুভ করতে হবে। এই স্বাধীনতা বিরোধীদেরকে, এই রাজাকারদেরকে এখানে কোনো মতো অবস্থায় ঠাঁই দেওয়া হবে না। বুঝতে পারছেন তো রাজাকার মানে? এবার বুঝতে পারছেন তো রাজাকার মানে হচ্ছে যারা চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষের স্লোগান হচ্ছে যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ। এরা হচ্ছে এই মুক্তিযুদ্ধের ধোয়া তুলে তারা তথাকথিত রাজাকারের স্লোগান দিয়ে বয়ান উৎপাদন করে তাদেরকে এখান থেকে বিদায় করতে চাচ্ছে। অথচ মুক্তিযুদ্ধের স্লোগান কি এটা হওয়ার কথা ছিল? মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনা কি খারাপ? না, এই চেতনা কিন্তু খারাপ ছিল না। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে একটা মানচিত্র পেয়েছি। অথচ সেইটাকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে, এমন ঘৃণার বস্তু বানিয়ে ফেলেছে যে এখন কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, একবারে চোখ বুঝে মনে করা হয় তো এটা চাঁদাবাজ, ওরা দুর্নীতিবাজ এবং ভারতের দালাল, এছাড়া আর কিচ্ছু না। যাকে রাজাকার বলা হচ্ছে, যাকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া হচ্ছে, এই লোকটা নিঃসন্দেহে চাঁদাবাজের বিরুদ্ধে, নিঃসন্দেহে সে দুর্নীতি মুক্ত একটা মানুষ এবং সে তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে সৎ মানুষ। এটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। যার কারণে এখন তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিচ্ছে, আওয়ামী লীগের লোকজনদেরকে পুনর্বাসিত করছে এবং তারা এই বক্তব্য প্রদান করছে যে প্রয়োজনে আমরা 5 বছর খাবো, ওরা 5 বছর খাবে। কারণ চাঁদা তো এখানে বন্ধ হওয়ার কোনো ব্যাপার নাই। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের লোকজন খাবে, তখন বিএনপির লোকজন রেস্ট নেবে। আর বিএনপি এখন এসেছে, আওয়ামী লীগের লোকজন রেস্ট নেবে। তারা আগে তো 16 বছর খেয়েছে, এইভাবে তারা ভাগ করে খাবে। জামাতকে তারা এইখানে কোনো মতো অবস্থায় স্পেস দিতে তারা রাজি নয়। এখন প্রশ্ন যেটি দেখা দিয়েছে, জনগণ এই সমস্ত চাঁদাবাজদের এই দূরভিসন্ধি যে 2 দল ভাগ করে খাবে, এই সুযোগ, এই দূরভিসন্ধি বাস্তবায়ন হতে দেবে কিনা সেটি দেখার বিষয়। আমি সবসময় স্বীকার করি আমি ছোট, আমি বড় কেউ নই। আমাকে ধৈর্য মনে করে আপনি ফেলেও দিতে পারেন, কিন্তু আপনার কাছে অনুরোধ থাকবে আমাকে ফেলে দেওয়ার আগে আমার কথাগুলো এবং বাস্তবতা একটু মিলিয়ে নিন, তাহলে দেখবেন অন্তত পক্ষে সাংগঠনিকভাবে সংগঠনটা কতটা শক্তিশালী হয়। এই মুহূর্তে সাংগঠনিকভাবে শক্তিশালী এবং তৃণমূল ঐক্যবদ্ধ করাই হচ্ছে মূল কাজ এবং প্ল্যান। সেটা না করে কিন্তু রাস্তায় নামলে আবার অনেক বড় একটা ঝুঁকির মধ্যে পড়ে যাব, এটাই সত্যি কথা। দেখেন জুলাইয়ের 27 তারিখে পল্টন মোড়ে আমি ফেসবুক লাইভে এসে দাঁড়াই, আমার ইমরান হোসেন রাজ আইডি থেকে দাঁড়াইয়ে বলছিলাম সরকার বেশি দিন টিকবে না। যদি মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত প্রটোকল অতিক্রম করে শাহবাগে এসে ওদের 11 দফার কয়েক দফা খাড়াখাড়ি ওখানে বাস্তবায়ন করে নেয় বা মেনে নেয়, তাহলে অন্তত পক্ষে সাধারণ যে শিক্ষার্থীগুলা জঙ্গিদের গুজবে পা দিয়ে তারা রাস্তায় নেমেছে বা তাদেরকে সাপোর্ট দিচ্ছে, অন্তত এরা সরে যাবে। কিন্তু আমার সেই লাইভ ভিডিওর পরে আমার ছাত্রলীগের অনেক ভাইরাই কিন্তু আমাকে জামাতের গুপ্ত ট্যাগ দেওয়া, আমাকে অনেক ধরনের হুমকি ধামকি দিলে আমি বাধ্য হলাম লাইভটা ডিলিট করে দিতে, কিছুই করার ছিল না। যাই হোক,
এখন আমি সম্প্রতি বলেছি যে প্রায় 90% নেতারা নেত্রীর কথা শুনে না। এই কথা শুনে অনেকে দ্বিমত পোষণ করছেন, করতেই পারেন ভাই। দেখেন বাকি যে 10% নেতারা নেত্রীর নির্দেশনা অনুযায়ী নিজ নির্বাচনী এলাকা সহ নিজ জেলা সহ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সহায়তা করে যাচ্ছেন। এর মধ্যে স্বতন্ত্র মাননীয় এমপি গণের রয়েছে, উপজেলা চেয়ারম্যান গুলো রয়েছে এবং উপজেলা পর্যায়ে অনেক নেতাগণেরও রয়েছেন। কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতা না। অনেকে বলতেছেন প্রায় 131 জন বা 30 জনের মতো এমপি সাহেব তো জেলের মধ্যে রয়েছেন। কারাগারে থেকে কিন্তু বঙ্গবন্ধু রাজনীতি করেছেন। কারাগারে থেকে কিন্তু নিজের স্বজনদের মাধ্যমে, নিকটাত্মীয়দের মাধ্যমে এলাকায় তৃণমূলের খোঁজ খবর নেওয়া যায়। সারা দেশ থেকে প্রতিদিন যে পরিমাণ এখন পর্যন্ত তৃণমূলের ভাইদের মেসেজ পাই সহায়তার জন্য, এটা থেকেই বলে দেয় যে ওই জেলার নেতাদের বর্তমান অবস্থা কি। আমার কয়েকটা ভাই আজকে 1.5-2 বছর ধরে কারাগারে বন্দী, আমি সেটা এখন জানতে পারি। কেন এতদিন পরে আমি জানি নেই? তার এলাকার কোন নেতা কর্মী তার বিষয়ে কিছু জানে না। সে তোমার কোনো ছোটখাটো ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ের নেতা না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এলাকার ছাত্রলীগের সেক্রেটারি এবং জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রানিং। তার অবস্থা যদি এই হয় তাহলে আমার ইউনিয়ন আর ওয়ার্ড পর্যায়ের কথা বলা যায় না। নেতৃত্ব নির্দেশনা দিচ্ছে সকল নেতাদের দেশে যাওয়ার জন্য। এখন পর্যন্ত কয়জন নেতা ফেসবুক লাইভে এসে এই বিষয়ে তৃণমূলের উদ্দেশ্যে অগ্নিঝরা বক্তব্য দিয়েছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি দেখিনি। যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে আমাকে একটু দিবেন সেই লিঙ্কটা, ভিডিওটা আমি একটু দেখবো, আমি একটু উৎসাহিত হব। দেখেন ভাই, বাস্তবতা রিয়েলিটি মেনে নিয়ে আপনাকে সাংগঠনিক কাজে হাত দিতে হবে। এই মুহূর্তে সেই পুরনো সংগঠন দীর্ঘ 15 বছর 7 মাসে বাংলাদেশের ওয়ার্ড থেকে শুরু করে একেবারে আপনি কেন্দ্র পর্যন্ত সব জায়গায় অনুপ্রবেশ সামনে ভরে দিচ্ছেন, সুযোগ সন্ধানী নেতা কর্মীদের ভরে দিচ্ছেন। তাদের নেতৃত্বে তৃণমূল ফিরে আসবে, এটা কিভাবে বলেন? তৃণমূল তো আমাকে প্রশ্ন করে, ভাই আমরা কি সেই সুযোগ সন্ধানী নেতাদের আমরা আন্দোলন করে দলকে ফিরিয়ে আনবো? সুযোগ সন্ধানী নেতারা তো আইসা আবার সেই মাঝখানে চেয়ারে বসে তারা নেতাগিরি করবে, অমুক সময় মিছিল করবে, তমুক সময় এটা করে, এ বেটা ব্যানারে আমার বড় ছবিটা লাগাইস বা আমার এই ছবিটা দিবি কিন্তু ব্যানারে, এই ধরনের কথাই তো বলবে। তার মানে কি সেই তো? তাহলে 5 আগস্ট কেন হলো? এই মুহূর্তে নিষ্ক্রিয় নেতাদেরকে দূরে সরাই দিয়ে আপনি যদি নতুন কমিটি নাও দেন, কমিটি ভেঙে দিতে হবে। অন্যান্যদেরকে বলে দিতে হবে এখন এই তোমার নেতৃত্বের উপর ভর করে আগামীতে কিন্তু পদ পজিশন পাইতে হবে। কমিটি বিলুপ্ত, সোজা কথা। এখন নিষ্ক্রিয় যারা 18 মাস ধরে আমার ভাইদের কোনো খোঁজ খবর নেয় নাই, আপনার এলাকার খোঁজ খবর নেয় নাই আপনাদের, এখন আইসা সেই নেতারা যদি এখন হুট করে আইসা বলে কাল অমুক দিন মিছিল হওয়া, আমরা মিছিলে যাই, আপনি মেনে নিবেন? তৃণমূল মেনে নেবে এই বাস্তবতাকে? তাহলে কেন সেটা আপনারা বুঝতে পারতেছেন? আপনারা নিষ্ক্রিয় নেতাদেরকে দূরে সরিয়ে দিয়া অন্তত পক্ষে দরকার হলে কমিটি বিলুপ্ত করে দেন। নতুন কমিটি এখনই দিতে হবে এমন কোনো কথা না। এই বিষয়ে আপনাদের জোরালো ভূমিকা রাখতে হবে। এখন পর্যন্ত যে আত্মীয় স্বজনদের কথা আপনারা বলবেন, অনেক সময় শেখ সেলিম সাহেবের কথা বলবেন, হেলাল সাহেবের কথা বলবেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তো সারা দেশব্যাপী তাদের প্রভাব ছিল। এমন একটু উপজেলা দেখাইতে পারবেন সেখানে প্রভাব নাই? তাহলে তারা এখন পর্যন্ত ডাক দিচ্ছে না কেন? কেন ডাক দিচ্ছে না? সবার আগে তারা ঢাকায় যাবে, চলে যাবে সবার আগে। সারা দেশব্যাপী সমস্ত বিপদগ্রস্ত তৃণমূলের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব তাদের না? ভাই, জুলাইয়ের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ক্যাম্পাস ছাইড়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের বলা হইলো, এরপরে ডিবি প্রধান হারুন সাহেবের ওই শেষ আমার সাক্ষাৎকারটা তার নেওয়া ছিল। আমি কিন্তু ওই মাঠে থেকে বাস্তবতাটা বুঝতেছিলাম, বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করতেছিলাম। একদিকে সাধারণ শিক্ষার্থীদের ফিরে যেমন উস্কে দেওয়া হয়েছিল, কারা সে উস্কে দিয়েছিল? আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় এই সাদিক কায়েম যে শাখা ছাত্রলীগের মানে শাখা শিবিরের সভাপতি, তারা এমনি ছাত্রলীগে ঢুকাইছেন। আজকে পর্যন্ত তারা তো এখন মোস্তাক, তারা মির্জাফরের আপনি দেখতেছেন, কিন্তু তাদেরকে তারা ইনভলভ করেছিল। যাই না শুনে যাই, তারা জানে না, কোনো কিছু বুঝে না, এটা বললে তো হইতে পারে না। সে তো কোনো ওয়ার্ড শিবিরের সভাপতি ছিল না, সে পুরো শাখা ছাত্র শিবিরের সভাপতি। তাকে আপনি ছাত্রলীগের বানাইছেন। সার্জি হাসপাতালকে আপনারা চিনতে পারেন। তারা কারা তাদেরকে নিয়ে এসেছিল? তাদেরকে এখন পর্যন্ত আপনারা শনাক্ত করতে পারছেন? 24-এর 5 আগস্ট কি শুধু ডেভিল ইনুসের একা মেটিকুলাস ডিজাইনের প্ল্যানের মাধ্যমে হয়েছে? আপনাদের দলীয় কারা কারা শনাক্ত সেই বিষয়টি কি করেছেন? এখনো তাদের উপর ভর করে আজকে এই 18টা মাস ধরে বিএনপি জামাতের সাথে যাদের ব্যবসায়িক পার্টনারশিপ চলতেছে, যারা এখন পর্যন্ত সব পথে বহাল রয়েছে, তারা আপনাদেরকে মিছিলে ডাক দিয়ে আপনারা মিছিলে চলে যাবেন। এই মুহূর্ত থেকে ভাই এই বাস্তবতাটুকু মেনে নেন। ওই যে নেত্রীর নির্দেশনা মেনে 10% নেতা যতটুকু সহায়তা করতেছেন, এই ব্যতীত আর আপনারা তৃণমূল আর নেত্রী ছাড়া এছাড়া নাই। শীর্ষ পর্যায়ে কোনো নেতা নাই। এই শীর্ষ পর্যায়ে নেতা নাই, তাদের ওই পথ খালি করে রাখেন। দপ্তর আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর পরিষদের কাজ কি? আমি এটা জানতে চাচ্ছি আপনাদের কাছে। এখন পর্যন্ত তারা কি করেছে? সেই দপ্তর সম্পাদক সহ দপ্তরিক কাজ এটা কি? আসলে এটা কাজটা কি? আজ পর্যন্ত আওয়ামী লীগের এখন পর্যন্ত অনলাইন অ্যাক্টিভিস্টের জন্য যাদের পেজগুলো ডাউন হয়ে যায়, যাদের পেজগুলো হারাই যাচ্ছে, উদ্ধার করে দেওয়ার একটা প্ল্যাটফর্ম আজ পর্যন্ত করতে পারছেন আপনারা? হয়েছে এখন পর্যন্ত 18 মাসের ব্যবধানে এখন পর্যন্ত হয়েছে যে অনলাইন অ্যাক্টিভ, যে ফেসবুক আইটি সেক্টরকে এত শক্তিশালী আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। আওয়ামী লীগের তো 90% মানুষ এই জিনিসটা বুঝে না, এটা কি জিনিস, এটাই এখন বুঝবে না। অথচ এই জিনিসের কাজে লাগাইয়ে কিন্তু জামাত জঙ্গি গংরা কিন্তু অনলাইনের উপর ভিত্তি করে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটাইছে। এই বাস্তবতাটুকু আপনারা মাইনে নেন ভাই।